আসসালামু আলাইকুম। করোনাকালীন সময়ে আমরা যারা এখনো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস করতে পারতেছি না, ছাত্রছাত্রী যারা আছি তাদের জন্য আমার আজকে এই ভিডিও বানানো। তো সবার আগে স্মরণ করছি উপরআল্লাহ, যিনি আমাদের আজকে এই করোনাকালীন সময়ে আমাদের এখনো জীবিত অবস্থায় রেখেছেন। অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি। তো অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন, তারপরে আমার চ্যানেলে কমেন্ট করেছেন যে স্যার, কেউ বলেছেন ভাইয়া যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এখন আমরা কোনো বিষয় সম্পর্কেই শিক্ষা নিতে পারতেছি না, যদি একটু আমাদের হেল্প করতেন। সুতরাং আমি চলে আসলাম, তোমাদের বড় ভাই প্লাস যে স্যার বলবে সে স্যার, কোনো সমস্যা নেই। তো অনেকে বলছেন যে ভাইয়া যদি আইসিটি ক্লাসটা যদি আরেকবার একটু রিপিট করাইতেন, আমাদেরকে একটু স্মরণ করে দিতেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই আবার একবার। আমার নাম হচ্ছে বিএম নুর ইসলাম, বিএস অনার্স করতেছি সরকারি বঙ্গবন্ধু কলেজে ফাইনাল ইয়ারে, এবং পাশাপাশি একটা প্রাইভেট স্কুলে চাকরি করতেছি আমি। আমার চাকরির বয়স 3 বছর শেষ হয়ে 4 বছর চলতেছে। সেখানে আমার ম্যাথ ক্লাস করা লাগতেছে, এরপর হচ্ছে ইংলিশ এবং সায়েন্স সাবজেক্টগুলো আছে, এগুলো যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি। সুতরাং আমরা কথা আর না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। অনেকে বলছেন যে ভাই আমাদের যদি একটু অধ্যায় সম্পর্কে আগে একটু ধারণা দিতেন, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হতো। তো সুতরাং আমি আগে আমাদের কোন কোন চ্যাপ্টার থেকে, কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে এবং সহজভাবে পাশ করার জন্য আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়লে আমাদের সবচেয়ে ভালো হবে, সেই বিষয় সম্পর্কে আমাদের একটু যদি জানাতেন তাহলে আমাদের খুবই উপকার হতো। তো সুতরাং আমরা চলে যাই আগে একটু অধ্যায় সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যে আমাদের কী কী অধ্যায়গুলো থাকতে পারে, কী কী অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে, এবং সহজ সহজ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা একটু কমপ্লিট করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা একটু দেখে নেই যে আমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য। ইভেন যদি পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা যে হবে এমন কোনো বিষয়ও না। অনেক কমেন্টে লিখেছেন ভাই আপনার মুখে মার্কস নেই। ভাই কোনো সমস্যা নেই, মার্কস না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আমার এখানে কোনো লোকজন নেই, একজন আছে শুধু ক্যামেরাম্যান, সে আমার থেকে 3 ফুট দূরে, 3 ফুটেরও অধিক দূরে আছে, সমস্যা নেই আমার। তো আমরা একটু চলে যাই ভাইয়া। আমরা সর্বপ্রথম আইসিটি ক্লাসটা আজকের দিন আমরা পড়ব। তো আমাদের সবারই মনে আছে যে আইসিটি এর ফুল মিনিংটা কি। তো আমাদের আইসিটির ফুল মিনিংটা আগে একটু জানতে হবে, ঠিক আছে? দেখি আমাদের কি আসে। আইসিটি ফুল মিনিংটা আইতে হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন, সিতে হচ্ছে কমিউনিকেশন, আর টিতে হচ্ছে আমাদের টেকনোলজি। আমাদের হচ্ছে 3টা সেক্টর, আইসিটি হচ্ছে 3টা অপশনাল পেলাম। আইতে হচ্ছে ইনফরমেশন, সিতে হচ্ছে কমিউনিকেশন, আর টিতে হচ্ছে টেকনোলজি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই প্রত্যেকটার একটু মিনিং জেনে নিই। আমরা আইসিটির ফুল মিনিংটা জানলাম, এবার আমাদের জানতে হবে যে এই যে আমরা লিখলাম আইতে ইনফরমেশন পেলাম, সিতে কমিউনিকেশন পেলাম, টিতে টেকনোলজি পেলাম। এখন এর বাংলা যে অর্থগুলো আসে সেগুলো আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, যোগাযোগ। আর টেকনোলজি, টেকনোলজি এর শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। তিনটা শব্দের 3টা মিনিং আমরা জানতে পারলাম।
আগে আমরা ফুল মিনিটটা জানছি আইসিটি, এর ফুল মিনিটটা জানলাম ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। কি ভিডিও নষ্ট হয়ে গেছে? সো ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথম ফুল মিনিটটা জানলাম, আইসিটি পূর্ণরূপে আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে আমাদের এর মিনিংটা আমরা জানতে পারলাম। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে এই তিনটা জিনিসের সাথে সংযুক্তপূর্ণ থাকতেই হবে, বাধ্যতামূলক। তা নাহলে আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে মিলিয়ে নিতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে আমাদের জন্য। সুতরাং কোনো একটা জায়গায় আমাদের প্রথম ঢাকায় আমরা যখন রওনা দেব, তখন আমাদের অবশ্যই ঢাকার কোন কোন সেক্টর কোথায় কি আছে সে সম্পর্কে আমার জানতে হবে। আর সেই জানাটা হচ্ছে আমাদের তথ্য, কি কি এবং কোথায় কোথায় কি কি প্রয়োজন আমরা ঢাকা শহর থাকতে হলে সে সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের তথ্য। এরপরে আমি এখান থেকে আমি যাব, একটা মাধ্যম প্রয়োজন, ঠিক আছে, একটা যোগাযোগের সিস্টেম প্রয়োজন। মানে আমি কিভাবে যাব? আমি তো হেঁটে ঢাকা শহর অত বড় একটা শহর, সেখানে এখান থেকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূর, সেখানে আমরা কিভাবে যাব? সেখানে তো হেঁটে যাওয়া আমাদের সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমাদের একটা যোগাযোগের সিস্টেম থাকতে হবে। আমরা বাসে যেতে পারি, বাই ট্রেন, বাই বাস, ঠিক আছে। তো সুতরাং এক্ষেত্রে আছে যোগাযোগ বা কমিউনিকেশন সিস্টেমটা আমাদের লাগবে। এরপর হচ্ছে আমাদের টেকনোলজি বা প্রযুক্তিটা লাগবে। এখন আমি গেলাম, আমি চাকরির জন্য ওখানে গেলাম, তো চাকরি করতে গেলে তো আমাকে অবশ্যই সেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে সে সম্পর্কে আমার ধারণা নিতে হবে, যে কেমন ধরনের প্রযুক্তি, ঠিক আছে, সেটা আমাকে অবশ্যই ধারণা নিতে হবে, ঠিক আছে। সুতরাং আমরা একটু হলেও আমাদের মাথাটাকে আবার ওয়াশ করার জন্য আমরা একটু রিপিট করে নিয়েছিলাম। আইসিটি এর পূর্ণরূপটা জানলাম, ফুল মিনিংটা জানলাম, তথ্য জিনিসটা কি সেটা জানলাম, প্রযুক্তি জিনিসটা কি সেটাও জানলাম, যোগাযোগ জিনিসটা কি সেটা আমরা ক্লিয়ার হলাম। সো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যে বলেছিলাম যে স্যার কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এরপরে কেউ কেউ কমেন্টে লিখছে যে ভাইয়া এসে আমরা এটা এসে মিনিংটা আমাদের আগে থেকে একটু জানা আছে। সো জানা থাকুক, আমি আবার একটু রিপিট করলাম। তো এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হতে পারে এবং কেমন ধরনের প্রশ্ন হতে পারে। আমাদের পূর্বে যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আমাদের যে মার্কসগুলো আসতো, অর্থাৎ আমাদের 50 নম্বরের অ্যান্সার করা লাগতো, 50 মার্কসের অ্যান্সার করা লাগতো। আর প্রতিটি বিভাগ থেকে সম্ভবত একটি করে 3টে বিভাগ বা 2টো বিভাগ থাকতে পারে। আমাদের সময় 3টে বিভাগ ছিল, তো এখন সম্ভবত 2টা বা 3টে বিভাগ যদি থাকে তাহলে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন উত্তর দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যে অধ্যায় থেকে পড়লে আমাদের কমন পড়বে সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই, যে এই সমস্ত অধ্যায় থেকে পড়লে আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস গেট স্টার্টস রাইট নাও। আমাদের ফার্স্টে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে, অবশ্যই আসবে থেকে প্রথম অধ্যায় থেকে মাস্ট অবশ্যই আসবে এখান থেকে প্রশ্ন। আমাদের প্রথম অধ্যায় থেকে অবশ্যই আমাদের প্রশ্ন আসবে। এরপর হচ্ছে 2 নম্বর যে অধ্যায়টা আছে আমাদের, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই আসবে এখান থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে মাস্ট আসবে প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে আমাদের 2টো প্রশ্ন আসবে, আমরা একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং আরেকটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ নাম্বারিং সিস্টেম যেটা আছে আমরা বলি,
তৃতীয় অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আমাদের আসবে। এখানে তৃতীয় অধ্যায় থেকেও মাস্ট বি প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, প্রায় আমাদের দুটো প্রশ্নই আসে, দুটোই আসবে, অবশ্যই আসবে, তিনটাও আসতে পারে, বলা যেতে পারে না, বলে মানে আমাদের দুটো আসছিল। এখন পরবর্তী পরীক্ষা যদি হয়ে থাকে, আর একটা সিস্টেম আমরা দ্বিধার ভিতরে আছি যে স্যার কেউ বলে ভাইয়া যে ভাইয়া আমাদের তো এই যে গত বছর অটো পাস দিয়েছিল, বড় ভাই যারা ছিল, সিনিয়র যারা ছিল, তাদেরকে অটো পাস দিয়েছে, এবারে কি আমাদেরকে প্রশ্ন পরীক্ষা হবে কিনা, আমরা প্রশ্ন পড়ি বা কি করব, অনেকে কমেন্টে লিখে ফেলেছেন অলরেডি। তো যাই হোক, আমরা পরীক্ষা হোক না হোক আমাদের শিক্ষার কোনো শেষ নেই, আমাদের শিখতে হবে, এটা সবসময় মাথার ভিতরে কাজ করতে হবে যে আমাদের শিখতে হবে। যদি আমরা মনে করি যে পরীক্ষা হবে না, পড়ে কি লাভ, অটো পাস দিয়ে দিচ্ছে, তাহলে তো কাজ হবে না ভাইয়া, পড়তে তো অবশ্যই হবে, আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো এই তৃতীয় অধ্যায় থেকে আমাদের দুটো প্রশ্ন মাস্ট আসবে, দুটো আসবে। এখান থেকে আমাদের হয়তো বা একটি আনসার করা লাগতে পারে, একটি না করলে সমস্যা, একটি করা লাগবে, অবশ্যই মাস্ট করা লাগবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখি এবার আমাদের পরবর্তী প্রশ্নগুলো কেমন হতে পারে। চতুর্থ অধ্যায় থেকে যে আমাদের প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে, চতুর্থ অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই আসবে, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। আর পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, যেহেতু আমাদের অধ্যায় আছে টোটাল 6টা, প্রশ্ন আসবে আমাদের 7টা, সুতরাং আমাদের প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্স, ঠিক আছে, আমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্স। কিন্তু আমাদের সাজেশনের ক্ষেত্রে সহজ সহজ অধ্যায়গুলো পড়তে হবে আমাদের পাস করার জন্য, ঠিক আছে, যারা একটু উইক স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আর কি। সো স্টুডেন্ট, প্রথম অধ্যায়টা পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, এটাকে টিএম করতে হবে, টিএম করতে হবে, টিএম। অনেকে লিখে ফেলেছে স্যার টিএম মানে কি? টিএম শব্দের অর্থ হচ্ছে, আমি এটা নিজে নিজেই তৈরি করেছি আর কি। টিতে হচ্ছে টানা করতে হবে, আর এম এ হচ্ছে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, টানা মুখস্থ করতে হবে। প্রথমত এটা অবশ্যই পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে A to Z, কারণ এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আসবে আমাদের টিকের জন্য আর কি, সেটা অবশ্যই আমাদের প্রথম অধ্যায়টা পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি পড়তে হবে, কারণ এটা এর যে বেসমেন্টটা অনেক বেশি, ঠিক আছে, তাই আমি এটা সাজেশন পরবর্তী ক্লাসে আমি অবশ্যই দিয়ে দেবো। তৃতীয় অধ্যায় থেকে যেহেতু আমাদের দুইটি প্রশ্ন আসবে, আমরা যদি দুইটি আনসার করতে পারি তাহলে তো খুব ভালো হলো, আর যদি না পারি আমাদের একটা করতেই হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে নাম্বারিং সিস্টেম আছে একটা, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস সিস্টেম। সুতরাং আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সে, এবং নাম্বারিং সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ অধ্যায় থেকে HTML সেকশনটা আছে HTML, আর পঞ্চম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ফ্লোচার্ট সিস্টেম। ষষ্ঠ অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আছে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলতে থাকি DBMS, ঠিক আছে। এখান থেকে অবশ্যই প্রশ্ন আমাদের আসবে, আর আমাদের যে অফিসিয়াল সেক্টরগুলো আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে অবশ্যই আমাদের যে কারিকুলাম, যে ফ্যাক্টরগুলো বা সেক্টরগুলো রয়েছে, সেক্ষেত্রে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে অবশ্যই আমাদের ধারণা নিতে হবে। তাহলে আমাদের যখন আমরা কোনো সফটওয়্যারিং সেক্টর আছে, তারপরে কম্পিউটার অ্যান্ড সায়েন্স টেকনোলজি যে সমস্ত সেক্টরগুলো আছে, আমরা যেখানে জব নিতে যাবো সেখানে আমাদের এই ডাটাবেস সিস্টেমটা আমাদের ধারণা নিতে হবে, ঠিক আছে। কোয়েরি সিস্টেম আছে, এখান থেকে অবশ্যই আমাদের ডাটাবেস সিস্টেম অর্থাৎ ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকা লাগবে, এটা আমি অবশ্যই পরবর্তী ক্লাসে জানিয়ে দেবো। সুতরাং স্টুডেন্ট, আমাদের যে আজকে যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে তৃতীয় অধ্যায়ের উপরে, একটু গুরুত্ব দিয়ে আজকে ক্লাসটা করতে হবে। এবং প্রথম অংশটা আছে আমাদের, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম। সুতরাং আমরা চলে যাই আমাদের ক্লাসের। সো ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নেব।
সংখ্যা পদ্ধতি। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে আগে। তো এখানে যে কয়েকগুলো সংখ্যা আমরা আগেই পূর্বে ক্লাসে আমরা জানছিলাম যে আমাদের যে কোন কোন সংখ্যা থেকে কোন সংখ্যায় রূপান্তর করতে হবে সেটা আমাদের অবশ্যই জানা আছে। তবুও আমি একটা সার্কেল আকার দিয়ে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা রূপান্তর করতে হবে এবং এই সেক্টরটা অবশ্যই আমাদের জানতে হবে, কারণ আমাদের এমসিকিউর জন্য আসবে, শর্ট কোশ্চেন আসবে, বোর্ড কোশ্চেন আসবে। অবশ্যই আমাদের এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা নিতে হবে। তো আমাদের সংখ্যা পদ্ধতি প্রথম যে সেক্টর সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এরপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। 1 নম্বর হচ্ছে দশমিক, 2 নম্বর হচ্ছে বাইনারি, 3 নম্বরে হচ্ছে অক্টাল, 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল। সুতরাং আমাদের সেটা আগে লিখে নেই যে প্রথম যে সেক্টর সেটা হচ্ছে দশমিক পদ্ধতি। এরপর হচ্ছে আমাদের বাইনারি পদ্ধতি, এরপর হচ্ছে অক্টাল পদ্ধতি। স্টুডেন্ট, আমার হাতের লেখা কিন্তু অত ভালো নয়, ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে হচ্ছে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি। এই 4টা সংখ্যা পদ্ধতি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর আমাদের জানতে হবে। এটা থেকে এটা রূপান্তর করতে হবে, এটা থেকে এইটা, এইটা থেকে এইটা রূপান্তর করতে হবে, এটা থেকে এটা রূপান্তর করতে হবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর করতে হবে। আবার এটা থেকে এটা রূপান্তর, এরপর হচ্ছে এটা থেকে এটা রূপান্তর, এইটা থেকে এইটা রূপান্তর, মানে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা রূপান্তর শিখতে হবে আমাদের। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, প্রত্যেকটা রূপান্তর শিখতে হবে আমাদের। বাইনারি থেকে অক্টালে, অক্টাল থেকে বাইনারি, এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, মানে একটা সার্কেল সিস্টেমে আমাদের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা রূপান্তর শিখতে হবে। সুতরাং আমাদের যেহেতু আমাদের এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা প্রয়োজন, মাস্ট, যেহেতু আমাদের প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা ধারণা নেব এবং অঙ্কগুলো কিভাবে আমাদের করতে হবে, ম্যাথ আছে অনেকগুলো, আমাদের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হবে সে সম্পর্কে আমি পুরোপুরি ইনশাআল্লাহ ধারণা দিয়ে দেবো। তো আজকের ক্লাসে আমরা যতটুকু ধারণা দিতে পারবো আমরা ততটুকু শিখে নেব আজকে। তো আমাদের দশমিকের এক্ষেত্রে প্রত্যেকটার একটা বেস বিট থাকে, প্রত্যেকটার একটা বেজ আছে। বেজ আছে দশমিক সংখ্যার বেজ আছে 10। 10 কেন বলা হয়েছে? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 10টা। এরপরে যেটা আছে বাইনারির বেজ বিট হচ্ছে 2, এর সংখ্যা হচ্ছে 1 এবং 0। বাইনারিতে যতগুলো সংখ্যা আসবে না কেন তা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে? 1 এবং 0। দশমিকে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ দশমিক সংখ্যা যে কোনো সেক্টর হতে পারে। আচ্ছা, অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 8, এর বেজ বিট হচ্ছে 8, বেজ হচ্ছে 8, আর ব্র্যাকেটটা এই পাশে একটু সুবিধা আমাদের, বেজ হচ্ছে 8 আর এর সংখ্যা হবে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আমাদের এর সংখ্যা, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যা হবে আমাদের। আর হেক্সাডেসিমালে যে সেক্টরটা আছে এই ক্ষেত্রে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাওয়ার পরে আমাদের আরেকটা রূপান্তর আমাদের আসে, সেটা আমরা এখন লিখে দিচ্ছি
যখন আমরা 10 সংখ্যায় চলে যাব, যখন উপরে চলে যাবে, এর বেসমেন্ট যেহেতু 16 পর্যন্ত আছে, এর বেসমেন্ট হচ্ছে 16, এর বেসমেন্ট হচ্ছে 16। আচ্ছা দেখো তাহলে যখন আমরা 9 পর্যন্ত গেলাম, আমাদের দশমিক সংখ্যা পর্যন্ত আমাদের লিমিটেশন থাকলো। এরপর যখন আমরা পরবর্তী ধাপগুলোতে উঠব, সেক্ষেত্রে আমাদের 10-এর পরিবর্তে আমরা লিখতে পারবো এখানে এ, যখন 11 চলে আসবে তখন লিখতে পারবো আমরা বি, যখন 12 চলে আসবে তখন লিখতে পারবো আমরা সি, যখন 13 চলে আসবে তখন লিখতে পারবো আমরা ডি। এভাবে পর্যায়ক্রমে আমাদের লিখতে হবে। তো আমাদের এখানে সম্ভবত 0 থেকে যেহেতু আমাদের 15 পর্যন্ত সংখ্যাগুলো আছে, 15 পর্যন্ত আছে, 0 থেকে শুরু করে আমাদের 15 পর্যন্ত সংখ্যাগুলো আছে আমাদের। এটা হচ্ছে হেক্সাডেসিমিলার এবং বেসমেন্ট হচ্ছে 16। আর এরপর আছে 14 তে আমরা লিখতে পারি ই, আর 15 যখন চলে আসবে তখন লিখতে পারবো আমরা এফ। এটা আছে আমাদের সংখ্যা বেসমেন্ট এবং কোথায় কত পর্যন্ত সংখ্যাগুলো আছে। এখন আমরা আজকের দিনের জন্য, ক্লাসের টাইম প্রায় শেষের দিকে চলে আসছে আমার, তো আজকের দিনের জন্য আমরা যে একটা ম্যাথ সলভ করব আজকে, এরপরে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করব। সো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকে যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো হচ্ছে কোথা থেকে করব, দশমিক থেকে আমাদের রূপান্তর করতে হবে কিসে, বাইনারিতে। দশমিক থেকে আমাদের রূপান্তর করতে হবে কিসে, বাইনারিতে। তাহলে আমরা কিভাবে বুঝবো স্যার এটা কি দশমিক সংখ্যা নাকি বাইনারি সংখ্যা নাকি হেক্সাডেসিমাল সংখ্যা নাকি অক্টাল সংখ্যা? অবশ্যই এটা আমাদের জানতে হবে। অবশ্যই কমেন্টে লিখে ফেলেছেন, অবশ্যই হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার আমরা কিভাবে সংখ্যাগুলো জাস্টিফাই করব। হ্যাঁ অবশ্যই আমি দেখুন ধারণা দিচ্ছি। দশমিক সংখ্যা এর বেসমেন্ট যে কোনো সংখ্যার নিচে এরকম 10 লেখা থাকলে সেটা বোঝানো দশমিক সংখ্যা আছে, এবং এই সংখ্যার নিচে কি লেখা থাকবে, ব্র্যাকেটের পরে একটা সংখ্যা থাকবে 2 যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো এটা বাইনারি সংখ্যা। তো আমরা একটা সংখ্যাকে লিখি, লিখে তারপর দেখি এটা কি আছে। মনে করো যে 75 একটা সংখ্যা দেওয়া আছে, এরপর দেওয়া আছে 10, তাহলে বুঝবো আমাদের এটা দশমিক সংখ্যা আছে। এরপরে একটা সংখ্যা দেওয়া আছে 101 দেওয়া আছে, এর নিচে দেওয়া আছে 2, তাহলে আমাদের বুঝতে হবে এটা কোন সংখ্যা, বাইনারি সংখ্যা। অবশ্যই আমাদের এই বেসমেন্টের দিকে খেয়াল করতে হবে এখানে কি লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কেমন ধরনের সংখ্যা। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু ম্যাথগুলো করে নিই। এখন আমাদের বলে দিয়েছে যে দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। তো আমরা একটু দেখে নিই এখানে আমাদের কোন সংখ্যা আছে, এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে হবে কোন সংখ্যা আছে, এটা অবশ্যই বলেন। যারা ছোট ভাই আছে একটু বলে দাও। হ্যাঁ রাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করে নিয়ে, বাইনারির আমাদের সর্বোচ্চ সংখ্যা কত আছে, কত পর্যন্ত আছে, 2 পর্যন্ত আছে, অর্থাৎ কি 0 এবং 1 যেহেতু আমাদের দুইটা সংখ্যা, তাহলে বেসমেন্ট হবে অবশ্যই 2। তাহলে আমরা কি করব, 75 সংখ্যাটিকে আমরা বাইনারি বেসমেন্ট দ্বারা ভাগ করব। কেন ভাগ করব, আমাদের রূপান্তর করতে বলছি কিসে, বাইনারিতে রূপান্তর করতে হবে। যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2 দ্বারা, অর্থাৎ বেসমেন্ট দ্বারা ভাগ করতে হবে, বেস দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এবার কিভাবে করব, 2 দ্বারা ভাগ করে দেই, 2 7 ভিতরে যায় 3 বার, 3 দুগুণে 6, 1 থেকে যায় এখানে 15, এর ভিতরে যাচ্ছে 7 বার। তাহলে 37 দুগুণে হচ্ছে 74, 74 এখানে আছে 75, যে অতিরিক্ত সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের এই পাশে লিখে রাখতে হবে। যদি অতিরিক্ত কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে আমরা কি লিখে দেব, 0 লিখে দেব। এরপর হচ্ছে আবারও 2 দ্বারা ভাগ করতে হবে, যত সময় পর্যন্ত এই ক্ষেত্রে প্রথম সেক্টরে আমাদের 0 না আসে তত সময় পর্যন্ত আমাদের এই 2 দ্বারা ভাগ করা প্রক্রিয়া চালিয়ে যেতেই হবে। এরপরে আমরা যখন আবার ভাগ করব, 2 3 এর ভিতরে যাবে একবার, 1 থেকে যায় এখানে থেকে 1, পিছনে আছে দিয়ে 7, টোটাল হলো আমাদের কত, 17, 17 এর ভিতরে যাবে হচ্ছে 8 বার, 8 দুগুণে 16, এখানে আবার অতিরিক্ত কি থেকে যায়, এখানে ছিল 17, যেহেতু আমাদের এখানে 8 দুগুণে 16 ছিল, কি হয়েছে 1 রয়ে গেছে এখানে আমাদের, সেই 1 কি হলো আমরা এই পাশে নিয়ে আসলাম। পরবর্তীতে আমাদের যত সময় পর্যন্ত আমাদের এখানে 0 না হবে তত সময় পর্যন্ত আমাদের ভাগ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে যাবে হচ্ছে 2 বার, 9 দুগুণে 18,
এখানে আর কোনো সংখ্যা থাকতেছে না অতিরিক্ত, তাহলে কি হবে, এই পাশে একটা অবশ্যই আমাদের একটা শূন্য চলে আসবে। এরপর হচ্ছে আমাদের আবারও 2 দ্বারা ভাগ করে দেই, 4 2 8, এখানে ছিল 9, এক বেশি রয়ে গেছে, এক সংখ্যাটা এই পাশে চলে আসলো। এরপর হচ্ছে 2 2 4, কোনো সংখ্যা থাকে না, শূন্য। পরবর্তীতে 2 দ্বারা আবার ভাগ করে দিলাম, যখন আমরা আবার ভাগ করে দিলাম 2 2 এর ভিতরে একবার, কোনো সংখ্যা থাকে না, শূন্য। এরপরে যখন আমরা আবার কি করলাম, আবার যখন এটাকে 2 দ্বারা ভাগ করলাম, 2 কখনো একের ভিতর যাবে না। কি হয়েছে, আমার শেষ? যেহেতু আমাদের কি হচ্ছে না, 2 একের ভিতরে কখনোই যাচ্ছে না, সুতরাং যাবে কয়বার, 0 বার চলে গেল, আর এই যে 0 বার গেল, আর একই পাশে চলে আসবে। এরপর আমরা সংখ্যাগুলো কিভাবে পাতাবো, যে স্যার এখানে এখন এতগুলো সংখ্যা ছিল, আমরা কিভাবে এসে পাতাবো, নিচ থেকে উপর দিকে সংখ্যাগুলো পাতাতে পাতাতে আসতে হবে, নিচ থেকে কি করতে হবে, উপর দিকে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে 75 সংখ্যাটিকে এখানে বসাবো, 75 সংখ্যাটিকে আমরা এখানে বসালাম। এরপর আমাদের পরবর্তী সংখ্যাগুলো পাচ্ছি 1 0 0 0 0 পেলাম আমরা এখানে 1 0 0, এরপর আবার 1 0 1 1 1 0 1 1। এই যে আমাদের বাইনারি রূপান্তর হয়ে গেছে, কিন্তু যখন আমরা লিখবো তখন বেসমেন্টে দিতে হবে, কারণ কি আমাদের সংখ্যাটি রূপান্তর করতে বলছি কিসে, বাইনারিতে। সেক্ষেত্রে আমাদের এই কথাটা লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এখানে একটা অতি দিলেই চলবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা শিখতে পারলাম যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এরপর আরো ধাপে ধাপে আমরা শিখবো অবশ্যই। তো তোমাদের জন্য এখন আমি তোমাদের জন্য একটা ম্যাথ দিচ্ছি, এটা তোমরা নিজেরাই সলভ করবে। সেটা হচ্ছে এখানে দিলাম 55 একটা সংখ্যা দিলাম, 55, এটা আছে দশমিক সংখ্যা, যেহেতু এখানে বেজ আছে 10, তাহলে এই সংখ্যাটিকে রূপান্তর করতে হবে তোমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। ব্র্যাকেটে ডট ডট দিলাম, বাইনারিতে কত হবে এই সংখ্যাটি, তোমরা একটু এখনই অ্যানসারটা লিখে আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে, তাহলে আমি তো বুঝতে পারবো তোমরা আমার অঙ্কটি করছি যা তোমরা বুঝতে পারছো। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যানসার করেছো যে ভাইয়া আমি বুঝতে পারছি, একটু একটু বুঝতে পারছি, জি ভাই আমি খুবই ভালো বুঝতে পারছি। ভাইয়া আরেকবার একটু রিপিট করেন, তাহলে আমার জন্য ভালো হবে। দেখেছেন ভাইয়া, অ্যানসারটা কাউকে বলবেন না। হ্যাঁ ঠিক আছে, বলবো না, কোনো সমস্যা নেই। আমি যখন করবো যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি কি করবে, এটাকে কারেকশন করে নেবে, মানে টিক দিয়ে দেবে যে তোমার অ্যানসারটা হয়েছে। আর যদি না হয়, যদি ভুল হয়, তাহলে তুমি অবশ্যই কারেকশন করে নেবে। যেহেতু আমাদের ম্যাথ নম্বর যদি দেওয়া, নম্বর কখন দেওয়া যাবে না তা তো তোমরা ভালো করে জানো, যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমাদের ম্যাথে কখন নম্বর পাওয়া সম্ভব নয়। সুতরাং তোমাদের অবশ্যই এটাকে কারেকশন করে নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি যেহেতু তোমাদের একটা কাজ দিয়েছিলাম, তোমরা অনেকেই করছো, আমি তো উত্তরটা এখন আমার মুখস্থ নেই যে আমি কি মানে উত্তরটা কি হবে। তো আমি করে দেখি, যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই একটা টিক চিহ্ন দিয়ে দেবে, আর যদি ভুল হয় তাহলে অবশ্যই এটাকে কারেকশন করে নেবে। সো ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট রাইট নাও। 55 এটা আছে দশমিকে, একে রূপান্তর করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা ওই পূর্বের নিয়মে করে নেই, 55 একে প্রথম 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা অবশ্যই জানি যে প্রথম 5কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 2 4, 1 থেকে যায় 15 থাকে এখানে, তাহলে 27 2 হয় 54, আর এখানে অবশ্যই 1 থেকে যায়, তাহলে 27 2 54 হয়। এখানে আমাদের অবশিষ্ট 1 থেকে যায়, কারণ এখানে আমাদের বড় সংখ্যা আছে কত, 55 আছে সংখ্যাটি অবশ্যই। এরপর আবার 2 দ্বারা ভাগ করে দিই, 2 2 ভিতরে যাবে একবার, এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, 13 2 কত হয় 26, এখানে আছে কত 27, তাহলে অবশ্যই এখানে আমাদের 1 থেকে যাবে অবশ্যই। এরপর আবার 2 দ্বারা যত সময় পর্যন্ত আমাদের এই পাশে সংখ্যাগুলোর শূন্য না আসে তত সময় পর্যন্ত আমাদের করতে হবে। তো
আবার এর ভিতরে যাবে 6 বার 6 দুগুণে 12, 1 থেকে যায় যেহেতু 13 আছে আমাদের এখানে। এরপরে আবার 2 দ্বারা ভাগ করে দিই, 3 দুগুণে 6, কোনো সংখ্যা থাকে না যেহেতু মিলে গেছে, পুরো সংখ্যাটি শূন্য হবে। এরপরে আবার 2 দ্বারা 2, 3 এর ভিতরে একবার, এখানে 3 আছে যেহেতু 2 একে 2, 1 আমাদের এখানে অবশ্যই থেকে যাবে। এরপর 2 দ্বারা 1 এর ভিতরে কখনোই যায় না, 0 বার যাবে, 1 এর পেছনে চলে আসবে। তাহলে পূর্বের মতো আমরা সংখ্যাটাকে আবার একটু পাতাই নিই, ঠিক আছে। এখানে আমাদের অতএব 55 সংখ্যাটি ছিল আমাদের দশমিক ইয়ে, তাহলে আমাদের आंसर যেটা হবে 111011, 1110, এরপর হচ্ছে 311। এই যে আমাদের সংখ্যাটি হয়ে গেল বাইনারিতে রূপান্তর করা। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখতে পারলাম কি যে সংখ্যা পদ্ধতি কিভাবে এক সংখ্যা থেকে অপর সংখ্যায় রূপান্তর করা যায়। আমাদের 4টা ধাপ আমরা জানতে পারলাম। সংখ্যা পদ্ধতিতে 4টা ধাপ আছে, আমাদের দশমিক আছে, বাইনারি আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে। আমাদের সংখ্যাগুলো কিভাবে রূপান্তর করতে হয় তা আমরা জানতে পারলাম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমরা বারে বারে এরকম সংখ্যা তৈরি করে নেব। দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যা যেহেতু আমাদের রূপান্তর আজকে চ্যাপ্টারটা ছিল কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তাহলে তোমরা বাসায় বসে অবশ্যই তোমরা বারে প্র্যাকটিস করবে। প্রয়োজনে আমি তোমাদের কতগুলো সংখ্যা দিয়ে দিচ্ছি, সংখ্যাগুলো উঠে দিতে পারো। 75, 85, 90, 95, 97, 97। এই প্রত্যেকটা সংখ্যা দশমিক সংখ্যায় আছে। আমি যদি দিয়ে দিলাম দশমিক সংখ্যায়, সেটা দশমিক সংখ্যায় আছে। তোমরা প্রত্যেকটা সংখ্যাকে কিসে রূপান্তর করবে? অবশ্যই বাইনারিতে রূপান্তর করবে এবং আমাকে অবশ্যই জানাবে কমেন্টস বক্সে যে ভাইয়া আমাদের ক্লাসটা আপনি করেছেন, অনেক সুবিধা হয়েছে, বুঝতে সুবিধা হয়েছে, যার কারণে আমরা অঙ্কগুলো করতে পারতেছি। তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হব এবং মোটিভেটেড হব। সুতরাং বেশি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তো আমরা আজকে আলোচনা করলাম অনেক সময় ধরে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করলাম। সো ডিয়ার স্টুডেন্ট, ভুল মানুষই থাকতে পারে। যদি কখনো ম্যাথের ভিতরে কোনো ভুল পাও অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে যে ভাইয়া অঙ্কটা এইভাবে ছিল না, এইভাবে করলে মনে হয় ভালো হতো। তাহলে অবশ্যই আমি নিজেকে এর পরবর্তীতে আবার কারেকশন করার চেষ্টা করব। আর যদি আমার ভাষা বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে হবে যে ভাইয়া আমার যদি আরেকটু আস্তে স্লোলি বলেন, আপনার স্পিডটা একটু জোরে হয়ে যাচ্ছে, স্পিচগুলো একটু জোরে হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে আমি আরও একটু স্লো বলবো। আমি একটু খুব দ্রুতই কথা বলি। যাই হোক, তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমি যেহেতু তোমাদের ফ্রি ক্লাস করাচ্ছি, আমি তোমাদের কাছে বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই নিচ্ছি না, আর আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই করোনাকালীন সময়ে সবাই ঘরের ভিতরে থাকবে। অবশ্যই যদি জরুরি প্রয়োজন থাকে মাস্ক পরিধান করে অবশ্যই বাইরে যেতে হবে। আর বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।